10 লাখ অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ 5 জনকে খালাস, সাজা কমিয়ে 10 বছর করে দণ্ড পরেশ বড়ুয়া সহ 5 জনের। এবছরের জুলাই আগস্টেই সাধারণ নির্বাচন সম্ভব মনে করেন মির্জা ফখরুল। জুন জুলাই নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেই জানালেন ইসি সচিব। যারাই ক্ষমতায় আসুক, তরুণদের ভাষা বুঝতে ব্যর্থ হলেই পরিণত হবে আওয়ামী লীগের মতো, হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। বিদেশি বিনিয়োগ বাড়াতে সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। উলফা কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনকে সাজা কমিয়ে 10 বছর করে দণ্ড দিয়েছে আদালত। আর মৃত্যুর কারণে জামাত নেতা মাওলানা মতিউর রহমান নিজামী সহ 4 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে রায়। 2004 সালের 1 এপ্রিল কর্ণফুলী সার কারখানা ঘাট থেকে 10 ট্রাক অস্ত্র আটক করা হয়। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত অস্ত্র আইনে লুৎফুজ্জামান বাবর সহ 14 আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এর বিরুদ্ধে আপিল করেন আসামি পক্ষ। আপিলের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার আপিল মঞ্জুর করে রায় দেন। লুৎফুজ্জামান বাবর 2007 সালের 28 মে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হন, সেই থেকে কারাগারে আছেন তিনি। এই মামলায় খালাসের ফলে লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। দর্শক, এই মুহূর্তে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি তার সঙ্গে কথা বলছি। রাব্বি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির কাগজ কি পৌঁছেছে? সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? 10টা অস্ত্র মামলায় যে বহুল আলোচিত যে মামলা ছিল, এই মামলার কিন্তু আজকে খালাস পেয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার এই মুক্তির পর, তার এই যে খালাস পর যে রায় হলো, এই রায়ের মধ্য দিয়ে কিন্তু মূলত তিনি আর তার যে কোনো ধরনের যে আইনি যে জটিলতা তার সেগুলো কিন্তু এখন আর নেই। সে এখন থেকে আসলে কিন্তু মুক্তি পেতে পারে। কিন্তু যে জটিলতা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু চিটাগাংয়ে আদালতে এটা রায় হয়েছে, যার ফলে এখন পর্যন্ত কিন্তু আসলে কাগজ এসে পৌঁছায়নি। এখন পর্যন্ত এখানকার পরিবেশ দেখা যাচ্ছে মোটামুটি শান্ত আছে। তবে বিএনপি এবং তার যে স্বজন, কয়েকজন স্বজন এখানে উপস্থিত হয়েছে, তারা কিন্তু আসলে এখানে উপস্থিত হয়ে তারা অপেক্ষায় আছে যে কখন তাদের নেতা বা তার পরিবারের লোকজন, যিনি দীর্ঘদিন যাবৎ এই উদ্দেশ্যমূলক হয়রানিমূলক যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তারা অপেক্ষায় আছে যে তারা দ্রুতই যেন তার স্বজনদেরকে, তার প্রিয়জনকে যেন ফিরে পায়। এই জন্য কয়েকজন এখানে কিন্তু আসলে বিভিন্ন নেতাকর্মী এবং এখানে কিন্তু আসলে যে পরিবারের লোকজন তারা কিছু অপেক্ষা করছে। তো এখানকার সর্বশেষ অবস্থা যদি আমি জানাই, মোটামুটি শান্ত পরিবেশ এখন পর্যন্ত। তবে যেহেতু মুক্তির আদেশের কাগজপত্র না আসায় এখন পর্যন্ত কিন্তু তার জামিন হচ্ছে না, অর্থাৎ তিনি খালাস পেলেও তার মুক্তি হচ্ছে না কেন্দ্রীয় কারাগার থেকে। এটা আগামীকালকে হতে পারে বা তার পরের দিনও হতে পারে। এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে তিনি ঠিক কখন নাগাদ মুক্তি পেতে পারে। তো এছাড়াও তার আইনজীবীরা কিন্তু আসলে জানিয়েছে যে দ্রুত সময়ের মধ্যেই কিন্তু তার মুক্তি পাবেন কেন্দ্রীয় কারাগার থেকে, এমনটা তার আইনজীবীরা জানাচ্ছে। এর আগে 2014 সালে আপনি জানেন যে 1 এপ্রিল চট্টগ্রামের সিউফলের ঘাট থেকে কিন্তু জব্দ করা হয় 10 ট্রাক অস্ত্রের চালান। এ নিয়ে বন্দরনগরীর কর্ণফুলী থানায় অস্ত্র আইনে ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে এনে 2টি মামলা করা হয়। এই মামলার প্রেক্ষিতেই কিন্তু আসলে লুৎফুজ্জামান বাবরকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয় এবং তারা কিন্তু বিভিন্ন বছরের পর বছর এই কেন্দ্রীয় কারাগারে কিন্তু তিনি ছিলেন। তো এরপরেই কিন্তু আসলে এই যে সম্প্রতি তাকে এই মামলাটা উদ্দেশ্যমূলকভাবে এবং করা হয়েছিল এবং যার জন্যই কিন্তু আসলে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে কেন্দ্রীয় কারাগার থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে কথা বলছিলেন ফজলে রাব্বি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্যদের আপিলের রায় বুধবার। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগে শুনানি শেষে রায়ের জন্য দিন ঠিক করে আদেশ দেন। শুনানিতে ভুল প্রক্রিয়ায় করা এই মামলা চলতে পারে না দাবি করে মামলা বাতিলের আবেদন করেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। তারা বলেন, এতিমদের যে 2 কোটি 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছিল, সেই টাকা আদৌ আত্মসাৎ হয়নি, বরং এফডিআর
উপদেষ্টার অ্যাকাউন্টে এখন সেই টাকার অঙ্ক দাঁড়িয়েছে প্রায় 9 কোটি। শুনানিতে দুদকের আইনজীবী জানান, দুর্নীতি, অনিয়ম ও বিশ্বাস ভঙ্গের কোনো প্রমাণ নেই মামলার নথিপত্রে। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়ার 5 বছর এবং তারেক রহমান সহ অন্য 5 জনের 10 বছর করে কারাদণ্ড হয়। পরে ওই বছরই 30 অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। আগামীকালকে যেহেতু এই মামলার রায়ের দিন ধার্য হয়েছে, আমরা আশা করি আল্লাহর রহমতে এই আদালত থেকে, দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য ম্যালিশিয়াসলি এই মামলাটা দায়ের করা হয়েছিল। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। আমরা আইনের শাসনে বিশ্বাসী। এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাল্লাহ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বছরের জুলাই আগস্ট মাসেই জাতীয় নির্বাচন সম্ভব। যেহেতু সংস্কার কমিশনগুলো আগামীকালে তাদের প্রতিবেদন দেবে, জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করা ঠিক হবে না বলে মনে করেন তিনি। সোমবার রাতের স্থায়ী কমিটির বৈঠকের বিষয়বস্তু নিয়ে মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এমন একটি সংকটকালীন সময়ে জাতীয় নির্বাচন বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কথা কিভাবে মাথায় আসে, সেই প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে স্বৈরাচারের বিচার হবে না, বিভিন্ন মহলের এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক সরকার দিয়ে ফাঁসি হয়েছে অতীতে, রাজনৈতিক সরকারই বিচার করে। বিএনপি এবং জামাত ফ্যাসিবাদের আমলে সবচাইতে অত্যাচার নির্যাতন হয়েছে, সেই বিচার শুরু হয়েছে, তা থেকে সরে আসার সুযোগ নেই। তবে তড়িঘড়ি করে ফ্যাসিবাদের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন তিনি। বেগম খালেদা জিয়া আগের চাইতে ভালো আছেন বলেও জানান মির্জা ফখরুল। সংস্কার সংক্রান্ত যে কমিটি, সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে, কালকেই দেবে। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলিও প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহী মহানগর যুব দলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রিজভী বলেন, সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করতে হবে, কিন্তু তা নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। 17 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় তারা। রিজভী অভিযোগ করেন, দেশকে পার্শ্ববর্তী দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা। ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে নয়, ছিল হাসিনার সাথে। খুনি হাসিনা ভারতকে প্রত্যাশার চেয়ে বেশি কি দিয়েছেন তা জাতি জানতে চায় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট দিতে পারেনি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের দূরতম তারা করে দেওয়া হয়েছে। মানুষ শুধু শোনে, জানে, কিন্তু আসলেই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এগুলো তো নিশ্চিত করতে হবে। কত ভয়ঙ্কর দুর্নীতিবাদ ছিল শেখ হাসিনা। এই বাংলাদেশটা ছিল তার কাছে টাকার খনি। এই খনি থেকে টাকা উত্তোলন করবেন তিনি, তার পরিবারের লোকরা সেটা বিদেশে পাচার করবে, সুখে শান্তিতে থাকবে। তারা কানাডা, তারা আমেরিকা, বিভিন্ন জায়গায় তারা বাড়ি কিনবেন, পরিবারদেরকে সেখানে রাখবেন। এইটা ছিল শেখ হাসিনার নীতি। আগামী জুন জুলাইয়ে নির্বাচন আয়োজনে কমিশনের কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেন। সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই তথ্য জানান। এদিকে ইউএনডিপি জানিয়েছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ ও কর্মকর্তাদের প্রশিক্ষণে নির্বাচন কমিশনকে সহায়তা করবে সংস্থাটি। সহায়তা সম্পর্কে আলোচনা করতে কমিশনের সঙ্গে বৈঠক করে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি দল। সকালে ইউএনডিপির 5 সদস্যের আবাসিক প্রতিনিধি দল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌঁছায়।
প্রথমে প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রায় পৌনে 1 ঘণ্টা বৈঠক করে, পরে সভাকক্ষে অন্য 4 কমিশনারের সাথেও বৈঠকে বসেন ইউএনডিপি প্রতিনিধিরা। এরপর ইসি সচিবের সাথে বৈঠক করে প্রতিনিধি দলটি। পরে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেন জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা যদি তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হয় তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করতে গিয়ে সকালে নারায়ণগঞ্জ শহীদ মিনারে এক পথসভায় এই কথা বলেন তিনি। তরুণদের বাদ দিয়ে যদি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হয় তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ফ্যাসিবাদের পক্ষে যারা কথা বলবে, যে মিডিয়া কাজ করবে, তাদের বিরুদ্ধে থাকবে তরুণরা। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এটা এখন প্রাসঙ্গিক না। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিটি নেতাকর্মীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আপনারা যদি এই তরুণ প্রজন্মর কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের জয় পরিণত হয়েছে, পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে। সুতরাং ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী যেসব মনস্তাত্ত্বিক যেই ধরনের আমাদের চিন্তা রয়েছে, সবগুলির সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সহ বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সেবা নিশ্চিত করতে চায় বাংলাদেশ। এজন্য সকল বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দক্ষিণ কোরিয়ার ইয়ং ওন কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুং সহ শীর্ষস্থানীয় বিদেশি বিনিয়োগকারীরা দেখা করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। এ সময় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ভূমি অধিকার সমস্যা আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে সমাধানের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। কোরিয়ান প্রতিনিধি দলটি বাংলাদেশে বড় বিনিয়োগের পরিবেশ তৈরি করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। এছাড়া চট্টগ্রাম বন্দরে দ্রুত শিপমেন্টের জন্য সরকারকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তারা। ইয়ং ওন বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় টেক্সটাইল ইনস্টিটিউটের মাধ্যমে হাজার হাজার তরুণদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। আগামী 3 মাসের মধ্যে প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণও জানিয়েছে ব্যবসায়ী প্রতিনিধি দলটি। সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, ভারতের সাথে যেসব অসম চুক্তি আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। সে ব্যাপারে মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধ রয়েছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ডিজি পর্যায়ে মিটিংয়ে এই বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। এখন কোনো উত্তেজনা নাই, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। এখন তারাও আর কাঁটাতারে বেড়া নির্মাণ করতেছে না, এখন একটা অবস্থায় আছে, স্থিতি অবস্থায় আছে। প্লাস আমরাও বলছি যে আগামী মাসে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। তবে আমি বলছি যে আপনারা জানেন, যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয় থেকে তো আমরা একটা চিঠিও দিচ্ছি যেগুলি অসম আছে ওইগুলি কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে আসার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে 5 বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। ভোরে উপজেলার সুলতানপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। বিজিবি 33 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন কক্সবাজার জেলার আলিয়াবাদ গ্রামের মোহাম্মদ আতিকুর রহমান, যশোর চৌগাছার মোহাম্মদ আসলাম হুসাইন, বাগেরহাট জেলার মোল্লারহাটের তন্ময় ঢালি, একই জেলার মোড়লগঞ্জের মোহাম্মদ মাহবুব খান এবং সাতক্ষীরা শ্যামনগর মোহাম্মদ রাকিব হাসান। বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিককে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে সীমান্ত পারাপার করার খবর পেয়ে বিজিবির একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। সঠিক তদারকির অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্পের নির্মাণ কাজ। জিও ব্যাগে ভরাট করা বালু, ডাম্পিং, প্রেসিং সহ বাঁধ রক্ষার কাজের মান নিয়েও আছে নানা অভিযোগ। বাঁধের কাজে ধীরগতির কারণে বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের শঙ্কায় উপকূলের বাসিন্দারা। নিয়মমাফিক টেকসই বাঁধ নির্মাণ করা হচ্ছে উল্লেখ করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, নির্দিষ্ট সময়ে শেষ হবে এর নির্মাণ কাজ। নোয়াখালী প্রতিনিধি নুরুল আমিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দি ইউনিয়নের নলেজচরে মেঘনা নদীর বাম তীরে দীর্ঘ ২০ বছর ধরে চলছে ভাঙন। বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে হাজারো মানুষ। ভাঙন ঠেকাতে গত বছরের ৮ এপ্রিল ৩৭৮ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্যাকেজে মেঘনা নদীর ৩৭৭ মিটার তীররক্ষা প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এতে আশার আলো দেখতে শুরু করে নদী তীরের বাসিন্দারা। কিন্তু এ পর্যন্ত প্রকল্পের মাত্র ৮% কাজ শেষ হয়েছে। কাজের মান নিয়ে স্থানীয়দের রয়েছে নানা অভিযোগ। নির্দিষ্ট সময়ে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কায় তারা। ৬ মাসের মধ্যে কাজ শেষ হবার কথা, এজন্য তদারকির অভাবকে দুষছেন অনেকে। এখানে সম্পূর্ণ অনিয়ম। এখানে ভরাট বালু দিয়ে বস্তা ভরে এখানে এলোমেলোভাবে ফেলছে। যেভাবে জিও বালু নদী ভাঙন রোধ করার জন্য ফেলা হয় তা করা হয় না। ২৩ সালে কাজটা বাজেট হয়েছে, আজ ২৫ সাল দাঁড়িয়েছে স্যার, এখনো কাজটা হয় না। ৭০ বালু দিছে, ১০০ বালু দেয় নাই, কাজটা ভাঙে যেতেছে। অফিসাররা বসে বসে একটা ভাগ বর্ডার করিয়ালা ২ মাসের ভিতরে যদি কাজটা করতে পারে তারা তো করলো, আর না করতে পারলে বাকি হবে যে বর্ষা যে আর কাজ করা যাবে না স্যার। ওই জায়গাটা সব জিয়ান আছে ইয়েনো ভাঙি চলে যাবে। অসহায় মানুষ এত আত্মনাদের পরও কিন্তু যে সময় এই সময়ে কাজটা হইতেছে না। তো এখানে কাজটা যদি আরো দ্রুত করা হয় তাহলে অন্তত মানুষের বসত মিটে এবং সাধারণ যে গরিব অসহায় মানুষগুলো নদী ভাঙা এরা রক্ষা পেত। অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কাজ বুঝে নিচ্ছেন উল্লেখ করে ঠিকমতোই কাজ চলছে বলে দাবি তাদের। আমরা এখন যে বালিটার উপরে আসছি এই বালিটার FM আছে ৯৮। এগুলো চেক করার জন্য এখানে মনে করেন আপনার যে চিপ আছে, টেস্টের কিছু ইনস্ট্রুমেন্ট আছে, ঠিক আছে। তো এই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে ওনারা যদি টেস্ট করতে পারে, আমার কোনো সে নেই। আমার 80+ আমার শিডিউল, এখন 80 থেকে নিচে আসলে না ওনারা বলতে পারবে যে আমি অনিয়ম করতেছি। অনিয়মের বিষয়টি অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে, বন্যার কারণে এই প্রকল্পের কাজ শুরু হতে দেরি হয়েছে। ২০২৬ সালের জুনের মধ্যে নিয়ম মাফিক টেকসই বাঁধের নির্মাণ কাজ শেষ হওয়ার আশ্বাস দিয়েছেন তারা। সর্বক্ষণিকের এটা আমরা বালুর বিষয়টা আমরা একদম কোয়ান্টিটি আমরা মেনটেন করে আমাদের টাস্কফোর্স প্রতি গণনা করে টাস্কফোর্স আসার পরে তারপর তারাও সেখানে অন স্পটে মানে যাচাই করে দেন হলে আমাদের কাজগুলো বাস্তবায়ন করা হচ্ছে। আর কাজসমূহ আমরা যেহেতু এখন কাজের মৌসুম, প্রজেক্টের মেয়াদ ২০২৬ জুন পর্যন্ত আমাদের যেই আমরা চেষ্টা করব আমাদের যে কাজের যে মেয়াদের ভিতরে আমাদের প্রজেক্টটা হলো নির্ধারিত সময়ের ভিতরে করার জন্য। টেকসই বাঁধ নির্মাণে কোনো অনিয়ম দেখতে চায় না ভিটামাটি হারানো মেঘনা তীরের নিঃস্ব মানুষগুলো। বাংলাভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রামের লোহাগড়ায় অনলাইন জুয়া খেলাকে নিয়ে বেধড়ক মারধর করে এক যুবককে হত্যা করেছে তার সতীর্থরা। এই ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লোহাগড়া উপজেলার রাবার ড্যাম এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম কলা উজান ইউনিয়নের রসুলাবাদ পাড়ার কোরবান আলীর ছেলে। লোহাগড়া থানা পুলিশ জানান, অনলাইন জুয়া নিয়ে জাহিদুল ইসলামকে গলা টিপে হত্যা করে তার সতীর্থরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এই ঘটনায় জড়িত সন্দেহে আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এদিকে সাতক্ষীরার মাধবকাটিতে যৌতুকের দাবিতে নববিবাহিত স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় জনতা স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহতের নাম মোসাম্মদ খাদিজা খাতুন। নিহতের স্বজনরা জানায়, মাত্র ৩ মাস আগে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামের আমিরুল ইসলামের সঙ্গে খাদিজা খাতুনের বিয়ে হয়। যৌতুকের ২ লাখ টাকার জন্য মঙ্গলবার রাত ৩:৩০টার দিকে সে লাঠি দিয়ে স্ত্রী খাদিজার মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে আমিরুল। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ঘাতক আমিরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। আধিপত্য নিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে পৌর বিএনপি ও যুবদল নেতার অনুসারীদের সংঘর্ষে নিহত হয়েছে এক যুবদল কর্মী, আহত হয়েছে একজন। গতরাতে মিরসরাই পৌর সদরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই সংঘর্ষ হয়। নিহত মুন্না মিরসরাই পৌরসভার উত্তর গোভানিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। পুলিশ জানায়, আধিপত্য নিয়ে মিরসরাই বিএনপির সদস্য সচিব জাহেদ গ্রুপের সঙ্গে মিরসরাই পৌরসভার যুবদলের আহ্বায়ক কামরুল ইসলামের অনুসারীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে মুন্নাকে কুপিয়ে হত্যা করা হয়। ময়নাতদন্তের জন্য সকালে লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুরের কালীগঞ্জে বিনি রাইল গ্রামে প্রতি বছরের মতো এবারও উৎসব মুখর পরিবেশে ২৫০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী জামাই মেলা হয়েছে। জামাইদের আগমনকে ঘিরে জমজমাট মাছের মেলা বসে। কোন জামাই কত বড় মাছ কিনলেন এ নিয়ে চলে প্রতিযোগিতা। আমির হোসেন রিয়েলের ক্যামেরায় গাজীপুর থেকে সহকর্মী মীর মোহাম্মদ ফারুকের রিপোর্টে বিস্তারিত। কালীগঞ্জের বিনিরাইল গ্রামে ঐতিহ্যবাহী জামাই মেলা। এই অঞ্চলের জামাইরা এই সময় শ্বশুর বাড়িতে আসেন আর তাদের বেড়াতে আসা উৎসব মুখর হয়ে ওঠে নানা আয়োজনে।
এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে বাহারি মাছের বিকিনি। শ্বশুর জামাই বিভিন্ন সম্পর্কের মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে মাছ কেনেন। মাছ কেনা নিয়ে চলে প্রতিযোগিতা। কে কত বড় মাছ কিনতে পারেন তা নিয়ে অঘোষিত প্রতিযোগিতা চলে জামাইদের মধ্যে। এখানে জামাই এবং শ্বশুরের মধ্যে একটা প্রতিযোগিতা হয়, কে কত বড় মাছ নিয়ে শ্বশুরবাড়ি দিতে পারে। জামাই হিসাবে সাধ্যের ভিতরে একটা মাছ কিনে নেওয়ার জন্য এবং সবাই এই মাছটাকে আনন্দ উৎসব হিসাবে পরিবেশন করব, খাবো। মেলা হইতেছে, ছোট থেকে দেখে আসছি, এর জন্য আসছি দেখতে। গাজীপুর থেকে আসছি জামাই মেলা ঘুরতে। দাম তো আসলে রিজনেবল প্রাইসে মনে হচ্ছে, ঠিক আছে। তো আসছি আমি অনেক ভৈরব থেকে, শুনছি এটা বিখ্যাত বাজার, তাই এখানে আসা আর কি। দেশি জাতের নানা ধরনের মাছের পাশাপাশি পুকুর আর নদী থেকে ধরা বড় আকারের মাছ ওঠে মেলায়। ওঠে বিশাল আকারের সামুদ্রিক মাছও। পাখি মাছ আছে 100 কেজি ওজন আছে, 90 কেজি আছে, 70 কেজি আছে, সর্বোচ্চ আমার কাছে 42 কেজি ওজনের মাছও আছে। আসতে শাপলা পাতা মাছ আনন্দ বিনোদন করতে আসে, এখানে কোনো দাম বেশি কমের হিসাব নাই। আমরা প্রত্যেক বছরে আসি, বড় বড় মাছ কালেকশন করি বাংলাদেশের 64 জেলা থেকে। গাজীপুর ছাড়াও টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে অনেক মানুষ কেবল এই মেলা উপলক্ষেই কালীগঞ্জে যান। অন্যবারের চেয়ে এবার প্রশাসনিক নিরাপত্তা জোরদার করেছে আয়োজক কমিটি। আমরা যারা কমিটি আছি, আমরা সার্বিকভাবে চেষ্টা করি যাতে কোনো অঘটন না হয় এবং ক্রেতা বিক্রেতা যেন নিরাপদে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে তারা ক্রয় বিক্রয় করতে পারে। জামাই মেলাকে ঘিরে বসা মাছ মেলার আশপাশে বসে হরেক পণ্যের অসংখ্য দোকান, যা মেলাকে আর 10টা বাঙালি মেলার মতোই প্রাণোচ্ছল ও উৎসব মুখর করে তোলে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আধুনিক এ যুগেও হতশ্রী অবস্থায় পিঁড়িতে বসে চুল ও দাড়ি কাটছেন গাইবান্ধার নরসুন্দররা। বেহাল তাদের জীবন, সংসার চালাতেই হিমশিম অবস্থা। অনন্য উপায় হয়ে ধরে রেখেছেন বাপ দাদার পেশা। গাইবান্ধা প্রতিনিধি ফিরোজ কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 80-90 দশকে এভাবে পিঁড়িতে বসিয়ে গ্রাম বাংলার মানুষের চুলদাড়ি কাটার সেই পরিচিত দৃশ্য এখন আর সচরাচর চোখে পড়ে না। আধুনিকতার পালা বদলে পরিবর্তনের ছোঁয়া লেগেছে সবখানেই। আর এতে হারিয়ে যেতে বসেছে হাটবাজার, পথে প্রান্তরের এ নরসুন্দররা। তবে গাইবান্ধার ফুলছড়ি এলাকায় এখনো চোখে পড়ে ভ্রাম্যমান নরসুন্দরদের। বাপদাদার পেশা টিকিয়ে রাখতে চেষ্টা তাদের। সংসারে ঘানি টানতে গিয়ে পারেনি এ পেশাকে আধুনিকতার ছোঁয়া দিতে। বদলায়নি তাদেরও জীবন। 40 বছর হলে এই কাম করি, চুল টুল হুদা সেফটে হুদা করে দিলে 30 টাকা দেয় আর কি। হ্যাঁ, আমার বাবার কাছ থেকে আমি কাজ শিখছি, শেখার পরে আমি আজ দীর্ঘ 25 বছর ধরে আমি এই কাজটা করে আসতেছি। প্রতিদিন আটে আসি, এরকম মনে করেন 150-200 এরকম করে কামাই রোজগার করি। অল্প টাকায় চুলদাড়ি কাটাতে পারেন বলে নিম্ন আয়ের মানুষই এখনো তাদের ভরসা। সুবিধা ছেলেটা গেলে আগের নাকি 50 টাকা, আর এখানে আমরা বাপদাদার থেকে টুলে কাটলি আর 10 টাকায় পারি। আমরা সেভ করলাম 10 টাকা দেয়, ছেলে নিয়ে গেলে আরে 40 টাকা 50 টাকা নেয়। আমরা এনে 10 টাকা পাই, এনে 10 টাকা করি, তাতে আমরা আরাম পাই। গরিব মানুষ আগে কামাই কম, আমাদের হাসিব দেয়, আমরা এনে। ঐতিহ্যের ধারক বাহক হয়ে যুগের পর যুগ একই কায়দায় নরসুন্দরের কাজ করে চলেছেন গাইবান্ধার এই হতভাগ্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার তালাই মত বিনিময় সভা করেছে বিএনপি। সভায় বিএনপির কেন্দ্র প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেন, আগামীতে তারেক রহমানকে নিয়ে বীরের বেশে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। সেই অপেক্ষায় রয়েছে নেতাকর্মী এবং সমগ্র দেশবাসী। বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় দোয়া ও কম্বল বিতরণ করা হয়েছে মুন্সিগঞ্জে। এ সময় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান দলের নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বগুড়ায়। শহরের গোদাপাড়ায় এতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে টাঙ্গাইলে। দুপুরে সদর উপজেলার 1 নম্বর মগরা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির অধীনে বিশেষ মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সকালে সেনা জোন সদরে এসব সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান।
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও জুলাই বিপ্লবে গণ অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া ও আলোচনা সভা হয়েছে ঝালকাঠিতে। রাজাপুরের সাতুরিয়া ইঞ্জিনিয়ার AKM রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AKM রেজাউল করিম। তাবলিগ জামাতের বৈষম্য নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে গাজীপুরে। সকালে মহানগরীর BIDC বাজার এলাকায় এর আয়োজন করে সচেতন ছাত্র সমাজ। মহুরী নদীর ভাঙন রোধে দ্রুত খনন কাজ শেষ করার দাবিতে মানববন্ধন হয়েছে ফেনীর সোনাগাজীতে। দুপুরে এই কর্মসূচিতে অংশ নেন ইউনিয়ন বিএনপি নেতাকর্মী সহ স্থানীয়রা। ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে যশোরে সংবাদ সম্মেলন করেছেন এক মাছ ব্যবসায়ী। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই ব্যবসায়ী। শিমুলতলা থেকে 5 বাইপাস সড়ক নির্মাণের চলমান কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে নরসিংদীর মাধবদীতে। দুপুরে আর্থসামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থার সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ 6 জন খালাস সাজা কমিয়ে 10 বছর করে দণ্ড পরেশ বড়ুয়া সহ 5 জনের। এই বছরের জুলাই আগস্টেই সাধারণ নির্বাচন সম্ভব মনে করেন মির্জা ফখরুল। জুন জুলাইয়ে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেই জানালেন ইসি সচিব। যারাই ক্ষমতায় আসুক তরুণদের ভাষা বুঝতে ব্যর্থ হলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহ। বিদেশি বিনিয়োগ বাড়াতে সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।